বিনোদ বিছানায় বসতে যাবে, ঠিক সেই মুহূর্তে আওয়াজটা এলো, খুব স্পষ্ট, খুব তীক্ষ্ণ। জানলার ঠিক ওপাশ থেকে কেউ যেন পায়ে ভারী নুপুর পরে খুব ধীরে ধীরে জানলার বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে। বিনোদের হার্টবিট এক লহমায় বেড়ে গেল, আর চোখের সামনে ড্রেসিং টেবিলের আয়না আর পেছনের সেই পেরেক মারা বন্ধ জানলা। মাখন কাকার সাবধান বাণীটা তার কানের কাছে বাজতে লাগলো, ঘুণাক্ষরেও জানলার দিকে এগোবে না। কিন্তু বিনোদ যুক্তিবাদী মানুষ, পেশায় ডাক্তার। তার মন মানতে চাইছে না যে জানলার ওপাশে কোনো অশরীরী কিছু আছে। সে নিজেকে বোঝাতে লাগলো, হয়তো গ্রামের কোনো বউ এত রাতে কোনো দরকারে পুকুর ঘাটে এসেছে, কিন্তু এই কনকনের শীতে মাঝরাতে আর এই পরিত্যক্ত বাগানে কে আসবে? বিনোদ খুব নিচু গলায় নিজেকে সাহস জোগাতে বলল, কে কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে চেপে বসলো ঘরটায়। বিনোদ সাবধানে বিছানা থেকে উঠল। ফ্লোরে পুরনো কাঠের তক্তাগুলো তার পায়ের চাপে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করে উঠল। সে ধীরে ধীরে জানলার দিকে এগোতে শুরু করলো। জানলাটা আগাগোড়া শক্ত কাঠের তক্তা আর বড় বড় মরচে ধরা পেরেক দিয়ে বন্ধ করা, কিন্তু দুটো তক্তার মাঝখানে সামান্য একটু ফাঁক আছে, যেখান দিয়ে বাইরের অন্ধকারটা আবছা বোঝা যায়। বিনোদ যখন জানলার ঠিক এক হাত দূরে দাঁড়িয়ে, হঠাৎ তার নাকে এসে লাগলো সেই পরিচিত উগ্র গন্ধটা। টাঙায় বসে ছাতিমতলার বাঁকে যে পচা মাংস আর পুরনো ধুনোর গন্ধটা সে পেয়েছিল, ঠিক সেই একই গন্ধ। বিনোদ জমে পাথর হয়ে গেল। জানলার ঠিক ওপাশ থেকে কেউ একজন খুব ধীরে ধীরে কাঠের পাল্লার ওপর তার লম্বা নখ দিয়ে আঁচড় কাটছে, ওপর থেকে নিচ অবধি। বিনোদের গলা শুকিয়ে কাঠ। সে পেছাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে জানলার ওপাশ থেকে একটা গলা ভেসে এলো। কোনো বিভৎস বা ভয়ঙ্কর গলা না, বরং অসম্ভব মিষ্টি সুরেলা একটা মেয়ের গলা। বিনোদ, ও বিনোদ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। কত বছর ধরে তোর জন্যে এই পুকুর পাড়ে বসে আছি। একবার জানলাটা খোল না বিনোদ। বিনোদের সারা শরীরে যেন একটা ইলেকট্রিক শক খেয়ে গেল। মেয়েটা তার নাম জানলো কি করে? আর গলাটা এত মিষ্টি, অথচ তার ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক হিমশীতল শূন্যতা। বিনোদ আর পারল না। মানুষের অদম্য কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই তক্তার ফাঁকের দিকে। সে টিমটিমে হ্যারিকেনটা হাতে নিয়ে জানলা সেই সরু ফাঁকের কাছে চোখ রাখল। হঠাৎ করে একটা দমকা হাওয়া এলো, আর হ্যারিকেনের আলোটা ঠিক সেই মুহূর্তে নিভে গেল। হ্যারিকেনটা নিভে যেতেই গোটা ঘরটা নিরেট অন্ধকারে ডুবে গেল। বিনোদ ওই সরু ফাঁক দিয়ে বাইরে তাকালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার বাঁশবাগান, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু পর মুহূর্তেই বিনোদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সেই সরু ফাঁকের ঠিক ওপাশে অন্ধকারের ভেতর থেকে দুটো চোখ ফুটে উঠল। মানুষের চোখ নয়, হলদে সাদা একটা গোলক, যার মাঝখানে রক্তের মতো লাল মণি। আর সেই চোখটা পলকহীনভাবে ঠিক জানলার ফাঁক দিয়ে বিনোদের দিকে তাকিয়ে আছে। চোখের চারপাশের চামড়াগুলো পচে গলে ঝুলছে। দেখতে পেয়েছিস আমাকে? এবার আমি আসছি তোর কাছে। ঠিক সেই সময় জানলার পাল্লাটা যেন প্রবল আক্রোশে কেউ ভেঙে ফেলতে চাইছে। বড় বড় মরচে ধরা পেরেকগুলো কাঠের ভেতর থেকে আর্তনাদ করে বেরিয়ে আসতে চাইছে। বিনোদ ছিটকে পিছিয়ে এলো। সে চিৎকার করতে চাইছে, কিন্তু ভয়ে তার স্বর্ণনালী দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। দড়াম দড়াম ধাক্কার চোটে জানলার একটা তক্তা প্রায় খুলেই এলো। বিনোদ দেখল সেই ফাঁক দিয়ে একটা ফ্যাকাশে লম্বা নকালা পচা হাত ঘরের ভেতরে ঢুকে খামচে ধরার চেষ্টা করছে বিনোদকে। ঠিক সেই চরম মুহূর্তে মাখন কাকা বাইরে থেকে চরম ভয়ার্ত গলায় চিৎকার করে বললেন, ছোট বাবু, সরে এসো ওখান থেকে, জানলার দিকে তাকাবে না। দরজার আওয়াজ আর মাখন কাকার চিৎকারে জানলার ওপর ধাক্কাটা হঠাৎ করেই থেমে গেল। বাইরে থেকে একটা বিকট কান ফাটানো আর্তনাদ ভেসে এলো, যা ধীরে ধীরে মিলিয়ে গেল দিঘির অন্ধকারের দিকে। বিনোদ ঘামে স্নান করে মেঝেতে বসে পড়ে হাঁপাচ্ছে। দরজাটা সজোরে খুলে গেল। হাতে একটা বড় লণ্ঠন আর একটা জ্বলন্ত ধুনোচি নিয়ে ঘরে ঢুকলো মাখন কাকা। ধুনোর তীব্র ধোঁয়া ঘর ভরে গেল। মাখন কাকা ছুটে এসে জানলার সেই ভাঙা তক্তাটার সামনে দাঁড়ালো। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে বিড়বিড় করে মন্ত্রের মতো কিছু একটা পড়তে লাগলো, আর ধুনোটা জানলার চারপাশে ছড়িয়ে দিল। মাখন কাকা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে বলেছিলাম না ছোট বাবু, ওকে জাগিও না। ও একবার গন্ধ পেয়ে গেলে আর রক্ষে নেই।
এ বাড়ির মাটি এবার রক্ত চাইবে ছোট বাবু, কাঁচা রক্ত। বিনোদ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মাখন কাকার দিকে। তার ডাক্তারি বই, তার সমস্ত যুক্তি আজ এই রক্তপুকুরের অভিশপ্ত রাতে পুরোপুরি হার মেনেছে। সে স্পষ্ট বুঝতে পারল এই বাড়ি থেকে সহজে মুক্তি পাওয়া আর সম্ভব নয়। হ্যারিকেনের ভাঙা কাচের টুকরো আর খুলে আসা জানলার তক্তার সামনে মেঝেতে বসে আছে বিনোদ। তার সারা শরীর থরথর করে কাঁপছে, কপালের ঘাম ঠিক কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। একজন ডাক্তার হয়েও আজ সে নিজের চোখের সামনে যা দেখল তা চিকিৎসা বিজ্ঞানের কোনো বইতে লেখা নেই। ঘরের বাতাস এখন ধুনোর তীব্র গন্ধে ভারী হয়ে উঠেছে। মাখন কাকা ধুনোচিটা এক কোণে নামিয়ে রেখে একটা মাটির পাত্র থেকে জল নিয়ে বিনোদের মুখে ছিটিয়ে দিল। মাখন কাকা হাঁপাতে হাঁপাতে অত্যন্ত ক্লান্ত গলায় বলল, উঠে বসো ছোট বাবু, আর মেঝের দিকে তাকিও না, চোখ তুলে আমার দিকে তাকাও। বিনোদ ঘোর লাগা মানুষের মতো আস্তে আস্তে উঠে খাটের একপাশে বসল। তার চোখ দুটো তখনও ওই পেরেক মারা জানলাটার ফাঁকটার দিকে আটকে আছে, যেখান দিয়ে একটু আগে সেই বিভৎস হলুদ চোখটা তার দিকে তাকিয়েছিল। বিনোদ কাপা কাপা গলায় ফিসফিস করে বলল, কাকা 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 ওটা কী ছিল কাকা? ওটা আমার নাম জানলো কি করে কাকা? আর ওই নুপুরের আওয়াজ, ওই পচা মাংসের গন্ধ, তুমি আমাকে সত্যি কথাটা বলছো না কেন কাকা? এ বাড়ি থেকে কী হয়েছে? মাখন কাকা একটা দীর্ঘশ্বাস ফেলল। লণ্ঠনের আলোয় লোকটার কুঁচকে যাওয়া মুখটা যেন আরও কয়েক বছর বেড়ে গেল। সে জানলার দিকে একবার ভয়ের তো চোখে তাকিয়ে এসে বসল বিনোদের খাটের ঠিক উল্টো দিকের পুরনো ইজি চেয়ারটায়। মাখন কাকা গলাটা খাকানি দিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল, তুমি তুমি যখন আজ নিজের চোখে এসব দেখেই ফেলেছ ছোট বাবু, তখন আর লুকিয়ে কি হবে? এ বাড়ির যে পাপ, তার প্রায়শ্চিত্ত তোমাকেই হয়তো করতে হবে। তোমার দাদু মানে জমিদার রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর কথা কিছু জানো? বিনোদ অবাক হয়ে বলল, দাদু, আমি তো তাকে কোনোদিন চোখেই দেখিনি। বাবাও তার সম্পর্কে খুব একটা কথা বলতেন না, শুধু জানতাম তিনি খুব প্রতাপশালী জমিদার ছিলেন। মাখন কাকা একটু তিক্ত হেসে বললেন, প্রতাপশালী, হ্যাঁ বলতেই পারো, কিন্তু তার চেয়ে বড় সত্যি, তিনি ছিলেন অত্যন্ত বদমেজাজি আর নিষ্ঠুর একজন মানুষ। আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগের কথা। তুমি তখন জন্মাওনি, তোমার বাবা তখন নেহাতি কিশোর। এই রক্তপুকুর গ্রামের নাম তখন রক্তপুকুর ছিল না ছোট বাবু, গ্রামের নাম ছিল রাধাপুর। আর ওই যে জানালার ওপাশের দিঘিটা দেখছো, ওটা ছিল পদ্ম দিঘি। মাখন কাকার চোখ দুটো যেন অতীতের অন্ধকারে ডুব দিল। সে বলতে শুরু করলো সেই ভয়ঙ্কর রাতের কথা। রাধাপুর গ্রামে তখন একটা মেয়ে ছিল, নাম কমলা। যেমন তার রূপ তেমনি তার রহস্যময় স্বভাব। গ্রামের লোক বলতো কমলা নাকি সাধারণ মানুষ নয়। অমাবস্যার রাতে সে নাকি শ্মশানে গিয়ে তন্ত্র সাধনা করত। কেউ কেউ বলতো সে ডাকিনী বিদ্যাও জানে। কিন্তু জমিদার রাজেন্দ্র নারায়ণের নজর পড়ল কমলার রূপের ওপর। তিনি জোর করে কমলাকে এই চৌধুরী বাড়িতে তুলে আনলেন। কমলা বারবার বলেছিল, আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমার গায়ে হাত দিলে আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? অহংকারে অন্ধ রাজেন্দ্র নারায়ণ কমলার ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিলেন এই বাড়ির দোতলার ওই উত্তরের ঘরটাতে। বিনোদ শিউড়ে উঠে বলল, কি কি বলছো কাকা? দাদু এমন কাজ করেছিলেন? মাখন কাকা মাথা নেড়ে বললেন, শুধু তাই নয় ছোট বাবু, কমলা যখন অত্যাচারে আধমরা হয়ে গেল, তখন সে নিজের রক্ত দিয়ে এই দোতলার ঘরের মেঝেতে এক অদ্ভুত চক্র এঁকে কিসব পৈশাচি মন্ত্র পড়তে শুরু করেছিল। তার চোখ দুটো নাকি ঠিক ওই রকমই হলুদ আর লাল হয়ে গেছিল। জমিদার ভয়ে পেয়ে যান। তিনি তার পেয়াদা দিয়ে কমলার হাত পায়ে পাথর বেঁধে
এক ঘোর অমাবস্যার রাতে ওই জানালার পিছনে পদ্মদিঘিতে তাকে জ্যান্ত ছুঁড়ে ফেলে দেন। মাখন কাকা একটু থামল। ঘরের নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী। বিনোদ দম আটকে শুনছে। মাখন কাকা বললেন, জলে ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কমলা একটা অভিশাপ দিয়ে গেছিল ছোট বাবু। সে চিৎকার করে বলেছিল, এই পদ্মদিঘির জল আজ থেকে রক্ত হয়ে যাবে, আর এই চৌধুরীর বংশের কোনো পুরুষ শান্তিতে মরতে পারবে না। বিনোদ কপালে হাত দিয়ে বললেন, তার মানে ওই যে জানালার উপাসে? মাখন কাকা বললেন, হ্যাঁ ছোট বাবু, ওটা কমলা। ওর আত্মা মুক্তি পায়নি। ওটা এখন একটা পিশাচিনী, এক ডাকিনী। কমলার মৃত্যুর ঠিক 7 দিনের মাথায় তোমার দাদু রাজেন্দ্র নারায়ণকে ওই দিঘির পাড় থেকে হাত খাওয়া অবস্থায় পাওয়া যায়। তার চোখ দুটো কেউ করে নিয়েছিল। সেই থেকেই এই গ্রামের নাম হয়ে গেল রক্তপুকুর। তোমার বাবা হরিনারায়ণ বাবু ভয়ে পেয়ে তোমাকে আর তোমার মাকে নিয়ে কলকাতায় পালিয়ে গিয়েছিল। তিনি বেঁচে ছিলেন কারণ তিনি এই গ্রামের ছাওয়াও মারাননি আর। বিনোদ উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু বাবা তো আমাকে কিছু বলেননি। আর তুমি তুমি আমাকে ওই চিঠিটা কেন লিখলে কাকা? কেন ডাকলে আমাকে এই মৃত্যুপুরীতে? বিনোদ আর মাখন কাকা দুজনেই ছিটকে দরজার দিকে তাকালো। হাওয়ায় দরজাটা কাঁপছে। মাখন কাকা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখটা এবার কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। লণ্ঠনের আলোয় মাখন কাকার ছায়াটা দেওয়ালের ওপর লম্বা হয়ে একটা বিকট আকার ধারণ করেছে। মাখন কাকা গলাটা হঠাৎ একেবারে বদলে গিয়ে একটা হিসিসে আর অদ্ভুত সুরেলা গলায় বলল, আমি তো তোমায় চিঠি লিখিনি ছোট বাবু। ও চিঠি তো কমলা লিখেছে। তোমার বাবার রক্ত পাইনিও, কিন্তু তোমার রক্ত ছাড়া যে ওর তৃষ্ণা মিটবে না। বিনোদের চোখের তারা স্থির হয়ে গেল। সে ফ্যালফ্যাল করে দেখল মাখন কাকার মুখটা ধীরে ধীরে গলে যাচ্ছে, আর তার চোখের মণি দুটো আস্তে আস্তে হলুদ আর লাল রঙে হয়ে উঠছে। ঘরের দরজাটা আপনা আপনি ক্যাচ করে খুলে গেল, আর বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিতি নুপুরের আওয়াজ। বিনোদের শিরায় শিরায় রক্ত যেন বরফ হয়ে গেছে। সে চোখের পলক ফেলতে পারছে না। তার ঠিক সামনেই দাঁড়িয়ে থাকা মাখন কাকার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে। হাড়গুলো যেন ভেতর থেকে মড়মড় করে ভেঙে আবার নতুন করে জোড়া লাগছে। লণ্ঠনের মৃদু আলোয় বিনোদ দেখল মাখন কাকার চোখের সেই ঘোলাটে দৃষ্টিটা আর নেই। তার জায়গায় ফুটে উঠেছে দুটো জ্বলন্ত হলুদ রঙের চোখ, যার মাঝখানে রক্তের মতো লাল মণি। মাখন কাকার গলা থেকে এবার যে আওয়াজটা বেরোলো সেটা কোনো বয়স্ক মানুষের আওয়াজ নয়, সেটা একটা মেয়ের গলা। সেই এক আদুরে অথচ হিমশীতল গলা, যা একটু আগে জানলার ওপাশ থেকে বিনোদকে ডাকছিল। মাখন কাকা হিসিস করে অদ্ভুত সুরেলা গলায় বলল, কথাগুলো শেষ হওয়ার আগেই মাখন কাকার মুখটা একটা হিংস্র জানোয়ারের মতো বিকৃত হয়ে গেল। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা হয়ে বিনোদের গলার দিকে ধেয়ে এলো। বিনোদ আতঙ্কে চিৎকার করে বলল, কাকা কাকা কি করছো? ছাড়ো আমাকে কাকা। বিনোদ পেশায় ডাক্তার, তার শরীরে যথেষ্ট জোর আছে। সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। মাখন কাকার লম্বা নখগুলো বিনোদের ঘাড়ের পাশ দিয়ে খামচে গিয়ে কাঠের পালঙ্কে বিঁধে গেল। পালঙ্কের শক্ত কাঠ মাখনের মতো ফালফাল হয়ে গেল। বিনোদ বুঝতে পারল এই মুহূর্তে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, সে সাক্ষাৎ মৃত্যু। বিনোদের চোখ পড়ল ঘরের কোণে পড়ে থাকা জ্বলন্ত ধুনুচিটার দিকে। আগুন, হ্যাঁ
আগুনই একমাত্র ভরসা। মাখন কাকা দ্বিতীয়বার বিনোদের ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই বিনোদ প্রবল বেগে ডাইভ দিয়ে ধুনুচিটার হাতল ধরে ফেলল। আর এক মুহূর্ত না ভেবে জ্বলন্ত ধুনো আর গনগনে কয়লা সমেত ধুনুচিটা সে সজোরে ছুঁড়ে মারল মাখন কাকার মুখের ওপর। জ্বলন্ত ধুনো আর আগুনের ফুলকিগুলো মাখন কাকার গায়ে লাগতেই সেই যন্ত্রণায় ছটফট করে উঠল। একটা অদ্ভুত কালো ধোঁয়া বেরোতে শুরু করলো তার শরীর থেকে। বিনোদ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সে এক লাফে খোলা দরজা দিয়ে অন্ধকার করিডোরে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ির করিডোরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, একটা লণ্ঠন বা প্রদীপ কোথাও জ্বলছে না। বিনোদ শুধু নিজের নিঃশ্বাসের আওয়াজ আর বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে। সে অন্ধের মতো দুহাত সামনে বাড়িয়ে সদর দরজার দিকে ছুটতে লাগলো। তার মনে একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে এই অভিশপ্ত বাড়ি থেকে তাকে বেরোতে হবে। হঠাৎ একটা জোরালো বিদ্যুতের ঝলকানি আকাশ চিরে দিল, আর সেই এক সেকেন্ডের আলোয় বিনোদ করিডোরের দেওয়ালে যা দেখল তাতে তার হৃৎস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। দেওয়ালে টাঙানো তার পূর্বপুরুষদের অয়েল পেন্টিংগুলো, সেগুলো আর আগের মতো নেই। প্রতিটি ছবির চোখগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, আর তারা সবাই বিনোদের দিকে তাকিয়ে আছে। ছবির ফ্রেমগুলো থেকে ফোঁটা ফোঁটা লাল রক্ত গড়িয়ে পড়ছে মেঝের ওপর। বিনোদ ভয়ে কাঁদতে কাঁদতে বলল, ভগবান ভগবান, আমাকে বাঁচাও, আমাকে বের করে দাও এখান থেকে ভগবান। বিনোদ অবশেষে সদর দরজার সেই বিশাল সেগুন কাঠের পাল্লা দুটোর কাছে পৌঁছালো। সে পাগলের মতো দরজার হাতল ধরে টানতে শুরু করলো। বিনোদ বলল, খোল খোল, দরজা খোল, দরজা খোল, কেউ আছো বাইরে? দরজাটা খুলো, আমাকে বাঁচাও। কিন্তু দরজা এক চুলো নড়ল না। সেটা বাইরে থেকে বিশাল কোনো তালা দিয়ে বন্ধ করা। বিনোদের বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। সে চার দেওয়ালের মাঝে পুরোপুরি আটকে পড়েছে। ঠিক সেই মুহূর্তে করিডোরের একদম শেষ প্রান্ত থেকে, যেখান থেকে বিনোদ দৌড়ে এসেছে, সেখান থেকে একটা আওয়াজ ভেসে এলো। কেউ একজন অন্ধকার ফুঁড়ে ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। তার শরীর থেকে টপ টপ করে জল ঝরার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে বিনোদ। বাতাসের উগ্র পচা গন্ধটা ক্রমশ তীব্র হচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা অচেনা কণ্ঠ থেকে আওয়াজ এলো, পালাবি কোথায় বিনোদ? এই বাড়ির দরজা তোর দাদু নিজের হাতে বন্ধ করেছিল। আজ তুইও পারবি না পালাতে। আজ কাউকে আমি ছাড়বো না।